হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি সুদেষ্ণা। বন্ধুরা, মাঝে মাঝে পরিস্থিতির কারণে বা শারীরিক কারণে হয়তো এক দুদিন এদিক ওদিক হয়ে যায় ভিডিও দিতে। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন। আর আজকে যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আমারই সামনে আমার এক পরিচিতার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তো একটি খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা বলা যেতে পারে। ঘটনাটা ঘটেছিল সন্তোষপুর বলে একটি জায়গায়। আমরা দুটি সন্তোষপুরের জায়গার নাম জানি। একটি হচ্ছে যাদবপুর সন্তোষপুর, আরেকটি সন্তোষপুর আছে বেসব্রিজ, তারাতলা, বাটানগর, ওই লাইনে যে ট্রেন চলাচল করে ওখানে একটি, দক্ষিণ চব্বিশ পরগনায় একটি সন্তোষপুর আছে। তো একদিন আমার এক বান্ধবী বলল ও একা যেতে কোথাও ভয় পেত। আমাকে বলল আমাদেরই এক রিলেটিভের বাড়ি, মানে ওদের একজন আত্মীয়র বাড়ি, আমাকে একটা কাজে যেতে হবে, তুই কি আমার সঙ্গে একটু যেতে পারবি? আমি বললাম কবে যাবি ঠিক কর, কারণ আমার তো প্রতিদিনই কিছু না কিছু থাকে, তো সেই বুঝে আমি নিজের প্রোগ্রাম সেট করব, দুজনে মিলে যাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। তো একটা দিন ঠিক করা হলো এবং দিনটা ছিল শনিবার। আমি জানতাম না যে সেটা অমাবস্যা ছিল, আমার জানার কথা ছিল না, কারণ ওইসব নিয়ে আমি খুব একটা খবরাখবর রাখি না। মানে যারা আর কি এই সব দিনক্ষণের ব্যাপারে পুজো আচ্ছা করেন বা অন্য অনেক কারণে অনেকে এই সব খবরগুলো রাখেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কথাটা মানে কবে যে পূর্ণিমা, কবে অমাবস্যা, এই ব্যাপারগুলোর কোনো খবরই রাখি না। তো ঠিক করা হলো যে আমি ওর সঙ্গে ওই দিন যাব। তা সকাল থেকে তাড়াহুড়ো করে রেডি টেডি হচ্ছি, প্রতিবারই কিছু না কিছু একটা বাধা পড়ছে এবং আমার চোখের সামনে যেন কিছু একটা ভেসে উঠছে, যেটা ইন্ডিকেট করছে যে আজকে যাওয়াটা ঠিক হবে না। তো যাই হোক, আমি সেভাবে কোনো পাত্তা টাত্তা দিইনি, কারণ ব্যাপারটাকে আমি ততটা গুরুত্বও দিইনি। তা আমার বাড়ি তো যাদবপুর থেকে আমরা অটোয় গিয়েছিলাম। প্রথমে টালিগঞ্জ ফাঁড়ি থেকে আবার গিয়েছিলাম অটো ধরে। তো এইভাবে অটোয় আমরা ওই সন্তোষপুরের জায়গাটায় পৌঁছেছিলাম এবং জায়গাটা আমার খুব একটা ঢোকার মুখেই ভালো লাগেনি। অত্যন্ত নোংরা, ধুলো উঠছে এবং ওখানটা অনেকটা ভেতর দিকে, একটু গ্রাম মতো, এবং বাড়িঘর ধরেও কীরম যেন ধুলো একটু, মানে ওই কুঁড়ে ঘর টাইপের, এবং পাকা বাড়িও প্রচুর আছে, কিন্তু জায়গাটা প্রথমেই আমার কেমন জানি, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তো ফার্স্ট ইমপ্রেশনেই আমার পছন্দ হয়নি। মানে ওখানে যদি কেউ ফ্রিতে বাড়িও দেয় থাকবার জন্য, তাও আমি থাকতে পারবো না একদিনও। জায়গাটা একদম ভাল লাগছিল না। তো যাই হোক, কেন এরকম হচ্ছিল আমি কিন্তু জানি না। এখানে যে আমি আগে এসেছি বা জায়গাটির সাথে আমার কোনো রকম শত্রুতা আছে তা কিন্তু মোটেই নয়। গিয়েছি, এবারে ওখান থেকে অটোয় যখন নামলাম, যার বাড়ি আমরা যাচ্ছি, মানে ওই পরিচিতার আত্মীয়ের বাড়ি, তাকে ফোন করা হলো এবং তিনি যা নির্দেশ দিলেন, রিক্সা করে আরও ভেতর দিকে যেতে হবে। তো সেই মতো আমরা রিক্সা ধরলাম। এবার রিক্সাওয়ালা আবার কি করলেন, তিনি আবার আরও একজন, তিনি আবার অনেকটা আগিয়ে নিয়ে গিয়েছিলেন। আবার তাকে ফোন করে তাকে বলে আবার পিছিয়ে এলাম, এবং পিছিয়ে যে বাড়িটির সামনে এলাম, খুবই সুন্দর বাড়ি,
আমরা প্রবেশ করলাম। বাড়িটার বাঁ দিক থেকে শুরু করে গাছগাছালি লাগানো রয়েছে এবং বাড়ির পেছন দিকে একটা অনেকটা জমি আছে, যেখানটা প্রায় ঠিকমতো পরিচর্যা না করবার কারণে পুরো একেবারে জঙ্গল তৈরি হয়েছে। তা সেসব ঠিক আছে। এবারে দুপুরবেলা পৌঁছেছি। ওরা প্রথমে আদর আপ্যায়ন করলেন, মিষ্টি জল যেমন হয় আর কি বাঙালি বাড়িতে দিয়ে আপ্যায়ন করলেন। তা ভদ্রলোকের স্ত্রীর মুখটা দেখলাম খুবই মলিন হয়ে আছে। বহুদিন ওনার বিয়ে হয়েছে কিন্তু সন্তানাদি হচ্ছে, তা সেই জন্য বউটি সবসময় মর্মাহত হয়ে থাকেন এবং প্রচুর চেষ্টা চরিত্র চলছিল সেই সময়। পরবর্তীকালে হ্যাঁ একটি সন্তান হয়েছে তাদের, এবং বেশ ভালো, খুবই ভালো একটি সুস্থ সন্তানের জননী হয়েছেন উনি। কিন্তু সেই সময় আমি যখন পৌঁছেছিলাম ওনাকে দেখে আমার বেশ কষ্টই হচ্ছিল। খুব একটা কথা বলছিলেন না। যেটা করেছেন উনি প্রচুর পদ রান্না করেছেন, যেটা আমি কোথাও গিয়েই আর কি বারণ করি যে আমরা তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তুমি রান্নাঘরে নিজেকে ব্যস্ত রাখলে কি করে হবে? একটু ডাল আলু ভাতে বা যা হোক একটা মাছের ঝোল ভাত কিছু একটা করে রাখলেই হবে, বা কিছু না পারো খাবার অর্ডার দিয়ে দিলেও হবে। খাওয়াটা মুখ্য নয়। তোমাদের সাথে এতদিন বাদে যে দেখা হচ্ছে, আমি তোমাদের সাথে গল্প করতে চাই। তা ভদ্রমহিলা দেখলাম বারবার রান্নাঘরে ঢুকছেন বেরোচ্ছেন। যাই হোক, ওনার সাথে আমার খুব একটা কথা হয়নি। ওই হাসি মুখে আপ্যায়ন করলেন, ওই অবধি ঠিক ছিল। এইবারে ভদ্রলোক আমাকে হঠাৎ বললেন যে ওনাদের ওপরে ঠাকুরঘরটা একবার দেখে আসতে। আমরা তিনজন মিলে গেলাম, ওনার স্ত্রী গেলেন না। ঠাকুরঘরে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। মাঝে মাঝে দুর্গন্ধ বেরোয়, মাঝে মাঝে নাকি খুব মিষ্টি গন্ধ বেরোয়। তা আমরা যখন ওখানে ঢুকলাম, ঠাকুরঘরটা ছিল 3 তলার ছাদের ওপরে। আমার কিন্তু কিছুই লাগলো না। কিছুক্ষণ আগে ধূপ জ্বলেছিল, সেই ধূপের গন্ধটুকু ছাড়া আমি আর কিছু বুঝতে পারলাম না। আর ঠাকুরঘর থেকে নেমে এসে আর একটি ঘর আছে, হ্যাঁ, তো সেই ঘর থেকে আবার একটা সামনের দিকে 4 চৌকো ঝুল বারান্দা মতো আছে। এবারে আমি চলে আসার পর আমার সঙ্গে বান্ধবীটি, মানে যিনি আমার পরিচিতা, তিনি গিয়েছিলেন, কিন্তু উনি ঠাকুরঘরটায় ঢোকেননি। আমি একলাই ঢুকে দেখেছিলাম, এনারা দুজনে নিচে দাঁড়িয়েছিলেন, মানে ওই ঘরটিতে দাঁড়িয়েছিলেন। তা এইভাবে নানা রকম গল্প গাথা চলছে। আর একটু দুপুর গড়িয়েছে, তাড়াতাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে গেলে তো মুশকিল না। তো ভদ্রমহিলা চাপাচাপি করতে লাগলেন, যার মানে যে আত্মীয়র বাড়ি গেছি ওনার স্ত্রী চাপাচাপি করতে লাগলেন লাঞ্চ সেরে নেওয়ার জন্য। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, অল্প কিছু খেয়ে নেওয়া যাক, কারণ খাবার মতন তখন যেন মনটা ঠিক ভালো লাগছিল না। মানে আমি যখন থেকে ওই বেরিয়েছি, বাড়িতে বেরোনোর আগে থেকেই ভেতরে খুব একটা যেন নেগেটিভ কিছু একটা চলছিল। তো খেতে দিয়েছেন, এবার আমার পরিচিতা আমার সঙ্গে খেতে বসলো। এরপর আত্মীয় ভদ্রলোকটি, মানে পরিচিতার আত্মীয় ভদ্রলোকটি অদ্ভুতভাবে ওর কানের কাছে এসে বলতে লাগলো, একজন মানুষ খেতে বসেছে, তাকে যে এভাবে তোলা যায় খাবারে থেকে, আমি আগে কোনো দিন দেখিনি, কাউকে কোনো দিন করিনি, বা আমি জানি না। এই মেয়েটির নাম ধরে বলছে, এই অমুক, একবার যাবি? ঠাকুরঘরটা তো দেখা হলো না। কেন দেখা হলো না? তোমরা তখন যাওনি কেন? অত দূর উঠলে, আর 2টো সিঁড়ি দিয়ে ঠাকুরঘরে উঠলেই হয়ে যেত, দেখলে না কেন? ওমা, এই মেয়েটিও দেখি নাচতে নাচতে উঠে পড়ল। আমি তখন বারবার ওকে বললাম, শোন, খাওয়া ফেলে এভাবে উঠতে নেই, খাওয়াটা হয়ে যাক, যত খুশি তুই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর দেখ, যা খুশি কর। না, আমি খাওয়া অবস্থায় কি করে যাব, হ্যানা ত্যানা নানা রকম যুক্তি দেখাতে লাগলো। তো
তখন ভদ্রলোকের স্ত্রী বললেন, আচ্ছা তোমরা ঘুরে এসো, খুবই ম্লান মুখে, আচ্ছা তোমরা দেখে এসো, আমি খাবারটা না হয় ঢাকা দিয়ে রাখছি। মেয়েটি নাচতে নাচতে চলে গেল ওই ভদ্রলোকের সাথে। আমি খাবার ফেলে উঠে যাওয়ার ডেড এগেনস্টে। নিজে কোনো দিন করি না, বা কেউ করলে আমার খুব রাগ হয়, বিরক্ত লাগে। খেতে খেতে উঠে যাওয়া আবার কি। তো খাবার আমার পাশের চেয়ারে মেয়েটির খাবার ঢাকা দেওয়া রইল, আর আমার না খেয়ে বসে থাকার কোনো যুক্তি দেখলাম না। এগুলো আমার কাছে একটা খুব বাজে একটা ফিলিংস হচ্ছিল। আমি যথারীতি মাথা নিচু করে আমার খাবারটি খেয়ে আচমন ক্রিয়া করে মুখটুক পরিষ্কার করে বসে রইলাম, ঘরে এসে বসলাম। ভদ্রমহিলা এসে টুকটাক কথা বলছিল, আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। তো এরপরে বেশ আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা হয়ে গেছে, ওরা ওই ঠাকুরঘর দেখতে গেছে। নেমে এলো, প্রায় পৌনে 1 ঘন্টা হতে চলেছে, নেমে এলো। তারপরে মেয়েটি খেতে বসে চিৎকার করে উঠল। আমি ছুটে গেছি, ওদের ডাইনিং রুমটা ছিল কিচেনের সংলগ্ন। মেয়েটি চিৎকার করে উঠলো এবং সবাই দেখলাম, আমি ওখানে ছুটে গেলাম, দেখি সবাই ওর মুখের দিকে তাকিয়ে। আমারই পাশে একই খাবার খেতে দেওয়া, আমি সম্পূর্ণ তৃপ্তি সহকারে, সুন্দর রান্না হয়েছিল, খেলাম। কিছুক্ষণের জন্য আমার সহযাত্রিনী বা আমার পরিচিতা মেয়েটি উঠে গিয়েছিল, এবং সে যখন খেতে বসলো, ওই একই খাবার পৌনে 1 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে মাছ নেই, মাছের কাঁটা পড়ে রয়েছে। আচ্ছা, বাকি যা খাবার ছিল নানা রকম, সেগুলো পচে গিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। এটা কোনোভাবেই সম্ভব না। আমি রীতিমতো ভীষণ রকম আশ্চর্য হয়ে গেলাম, এবং সেই গন্ধটা নাকে আসতে আমার রীতিমতো বমি পেতে লাগলো। যেহেতু আমি 1 প্লেট খেয়ে ফেলেছি, আমি গা গুলিয়ে উঠলো, আমি সেখান থেকে চট করে বেরিয়ে এলাম। এরপরে মেয়েটিকে শুকনো ফল, মিষ্টি এইসব খাওয়ানো হয়েছিল। সে আর ভাত খেতে পারেনি, তার আর কি প্রচণ্ড রকম নাকি শরীর খারাপ লাগছিল, এবং সেই খাবারগুলো পচে গেছিল, ফেলে দেওয়া হয়েছিল। অথচ পাত্রে পাত্রে বাড়ির যে খাবারগুলো তুলে রাখা হয়েছিল, সেটা কিন্তু দেখা গেল একদম ফ্রেশ রয়েছে। কারণ সদ্য রান্না শেষ হয়েছে ভাই, সে খাবার পচে যাওয়ার কোনো রাস্তা নেই। এবং সেগুলো যথারীতি গৃহকর্তা এবং গৃহকর্ত্রীও ওই ফলমূল সন্দেশ খেয়েই কাটালেন। কারণ একজন খাচ্ছে না, তাদের সামনে ওনারা কী করেই বা খান। হ্যাঁ, এক হতো আমার সঙ্গে খেয়ে নিত সবাই মিলে, তাহলে কোনো ব্যাপার ছিল না। তো তারপরে ওই সব খাবার ফ্রিজে রেখে দেওয়া হয়, এবং সেগুলো কিন্তু একদম ভালো ছিল। ঠান্ডা করা হলো হাওয়ায়, ফ্যান চালিয়ে, তারপর ফ্রিজে রাখা হলো। এই মেয়েটি তখন ওই শুকনো কিছু ফল, ফল, মিষ্টি এই জাতীয় খাবার খেলো। নিয়ে কথা বলা হলো। এইবারে এটা আমার কাছে ভীষণ রকম সেদিন একটা অদ্ভুত ঘটনা ছিল। একই খাবার সদ্য রান্না শেষ হয়েছে, আমি খেলাম, খুব তৃপ্তি সহকারে খেলাম, ভীষণ রকম টেস্টি খাবার। 1 ঘন্টাও হয়নি, আর একটি মেয়ে খেতে বসলো, তার পাতের সব খাবার মাছের কাঁটা পড়ে রয়েছে, এবং বাকি সমস্ত খাবার পচে ভেপসে উঠে বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে, এবং সেই গন্ধ যারই নাকে যাচ্ছে তারই আর কি গা গুলিয়ে উঠছে। এটা কি করে সম্ভব? যাই হোক, বাড়িটাতে আমি যতক্ষণ ছিলাম আমার কীরকম যেন একটা ফিলিংস হচ্ছিল, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছিল, দূর কেন যে এলাম, আমার একদম ভাল লাগছে না। তো যাই হোক, এবার মেয়েটি
আমি ওকে তাড়া দিতে লাগলাম যে সন্ধে হয়ে গেলে মুশকিল হবে, জায়গাটা অনেকটা ভেতরে, আমরা কিছুই চিনি না, এবার আস্তে আস্তে ফেরা যাক। তখন প্রায় 4:30 বাজে। এইবারে গৃহকর্তা যখন আমরা নিচে এলাম, নিচে ওদের একটা অদ্ভুত বাথরুম ছিল। সে আগেকার দিনের বাথরুম, সিমেন্টের মেঝে, একটু একটু মানে পিছল টাইপের, এক কোণে একটা চৌবাচ্চা রয়েছে, তো একটা টিমটিমে বাল্বের ব্যবস্থা আছে আলো হিসেবে। তা মেয়েটি বললো আমি না এবার বাথরুম যাব। আচ্ছা, এবার অনেকটা পথ আমাদের ফিরতে হবে। এবারে উনি আলোটা জ্বেলে দিয়ে খুব গম্ভীরভাবে বললেন, তোমরা যাও এক এক করে, কিন্তু চৌবাচ্চাতে যেন উঁকি দিও না। আমার না একটু কেমন যেন মনটা খটকা লাগলো। এ আবার কি কথা? চৌবাচ্চায় কি আছে ভাই? তুমি কি চৌবাচ্চার মধ্যে কোনো গয়নাঘাটি বা অন্য কিছু লুকিয়ে রাখার মতন কিছু রেখেছো, ধনরত্ন? তো যাই হোক, মেয়েটি বাথরুমে ঢুকে একটা চিৎকার পারল। তো তারপর পরিষ্কার হয়ে এসে কোনো রকমের দরজা খুলে বেরিয়ে এলো। আমাকে বলছে তোর না যাওয়ার দরকার নেই। বলছি ভাই আমাকে তো এতটা পথ ফিরতে হবে, সুতরাং আমার উপায় নেই, আমি ঘুরে এসে তোর কাছ থেকে তোর অভিজ্ঞতা শুনবো। আমি গেলাম। যেমন হয় পুরনো বাথরুম, বাল্বটা আর কি ব্লিঙ্কিং করছিল খুব। আমি পরিষ্কার হয়ে আবার বেরিয়ে এলাম। তা কি হয়েছে, চেঁচাচ্ছিলি কেন? ও আমাকে বললো মনে হলো যেন চৌবাচ্চা থেকে কে মুখ বাড়াচ্ছে। বললাম ওই যে কথাটা কানে উনি বললেন তো, যে চৌবাচ্চার দিকে ঝুঁকো না বা দেখো না, ওইটাই তোর মাথায় ঘুরছে, আর কিচ্ছু নয়। এইসব বলে আমরা বেরিয়েছি। ভদ্রলোকের আচরণ আমার ভীষণ অদ্ভুত লেগেছিল সারাটা দিন। তাই এবারে গৃহকর্তা আমার ওই পরিচিতা মেয়েটিকে বলতে লাগলো, চল পেছন দিকটা না, বাড়ির পেছন দিকটা তো তোরা দেখলিই না, চ ঘুরে আসি। এবার আমার না তখন একদম ভাল লাগছে না। মেয়েটি নাচতে নাচতে বললে হ্যাঁ হ্যাঁ চলো চলো করতে করতে পেছন দিকে বাড়ির গেল। এবং ওখান থেকেই আমি বারান্দা থেকে দেখেছিলাম যে পেছন দিকটা বেশ জঙ্গল মতো হয়ে আছে, অত্যন্ত অপরিষ্কার, খুব সম্ভবত প্রচণ্ড মশার উপদ্রব হবে। এইসব নানা কারণ ভেবে আর আমার ভালোও লাগছিল না। তো পেছন দিকে ওরা গেল, মিনিট 15 ওখানে কাটিয়ে আবার এলো, এবং তখন প্রায় 4:45 বেজে গেছে। এইবার আমি ওকে ধমকের সুরে বললাম, তুই এবার বাড়ি যাবি কি যাবি না? কারণ আমি আমার মেয়ে তখন অনেক ছোট, তাকে আমার মায়ের কাছে রেখে গেছি, আমারও তো ভেতরটা উতলা হচ্ছে না। তখন বলে হ্যাঁ চ চ চ। এইবার নাচতে নাচতে আবার এগিয়ে এলো। ভদ্রলোক এগিয়ে দিলেন, রিক্সা তুলে দিলেন। হ্যাঁ ঠিক আছে। দিয়ে রিক্সা করে যখন ফিরলাম, রিক্সা থেকে নেমে অটো, আবার অটো, আবার অটো, এরকমভাবে ফিরলাম। ফেরার পর আমার শরীরটা কিরকম অস্থির অস্থির করতে লাগলো, খুব ঘামছিলাম, গরমকাল ছিল, ভীষণ ঘামছিলাম। এবং এসে খুব ভালো করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যখন ঘরে বসলাম, শরীরটা কীরকম যেন একটা লাগতে লাগলো। সেটা কিন্তু এই জার্নির জন্যে যে ক্লান্তি হয় মানুষের, একদম সেটা নয়, বরং কী ধরনের একটা অস্বস্তি যেন করতে লাগলো। এইবার পরের দিন মেয়েটিকে আমি ফোন করলাম, যে আমার পরিচিতা, যে ছাদে তোরা অতক্ষণ কী করছিলি? ছাদে ঠাকুর ঘর ছিল না, আমি তো ঠাকুর দেখছিলাম, ওদের এই রাধেশ্যাম আছে, এই হেনা আছে, তেনা আছে, তুই রাধেশ্যামের মূর্তি জীবনে দেখিসনি? না, আমাদের না কীরকম ফিলিংস হচ্ছিল জানিস তো, কীরকম যেন গাটা ভারী ভারী লাগছিল। ওটা ঠাকুর ঘর, তাও মনে হচ্ছিল আমাদের সঙ্গে যেন আরও একজন কেউ আছে। বললাম কই রে, আমি তো একলা ঢুকলাম ঘরে, আমার তো কিচ্ছু মনে হলো না, নর্মাল লাগলো। এরকম নানা কথাবার্তা বলতে লাগলো। বাথরুমে কি দেখেছিস? বাথরুমে
ওই যে বললাম, মনে হলো যেন চৌবাচ্চা থেকে কে মুখ বাড়াচ্ছে। বললাম আচ্ছা, এইসব শুনলাম। এগুলো নিয়ে আমি বিন্দুমাত্র ওর কথা বিশ্বাস করিনি, আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। কিন্তু আমার কাছে যেটা অদ্ভুত লেগেছিল, যে ওই খাবারের ব্যাপারটা। সদ্য আপনি রান্না শেষ করলেন, একজন মানুষ খেলো, খেয়ে উঠে গেল, তার 1.5 ঘন্টা বাদে আর একজন মানুষ খেতে বসলো, তার পাতের খাবারটুকু কী করে মাছের শুধু কাঁটা পড়ে থাকে এবং বাকি খাবারগুলো পচে ভেবলে ওঠে। এর পেছনে আমি আজ অবধি কোনো যুক্তি খুঁজে পাইনি। যদি আপনারা এর পেছনে কোনো যুক্তি খুঁজে পান, অবশ্যই আমাকে জানাবেন। আর কি বলবো, এই ছিল সেই দিনের আমার একটি অদ্ভুত থেকে অদ্ভুততম একটি অভিজ্ঞতা। বন্ধুরা, আপনারা যদি কিছু বুঝতে পারেন যে কেন এরকম হতে পারে, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, বা কোনো পরিচিত জীবনে যদি এরকম কোনো অলৌকিক বা দৈবিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। কারণ অনেকেই আছেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন। যারা বিশ্বাস করেন তাদের তো ঠিক আছে, কারণ অনেকের জীবনেই এই ধরনের ঘটনা ঘটে। যারা বিশ্বাস করেন, যাদের বিশ্বাস নেই, তাদের বলবো না হয় এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন। বিশ্বাস করার তো বিশ্বাস করতে তো আপনাকে কেউ বাধ্য করছে না, এন্টারটেনমেন্টের জন্য শুনতে পারেন। আর সপ্তাহে একদিন করে বিভিন্ন লেখকের গল্পও নিয়ে আসছি, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন, বাচ্চারা ভালোবাসে। আজকাল তো বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হচ্ছে, ওদের জীবনে ঠাকুমা, দাদু, দিদিমা এদের অভাব একটা থেকে যায়, যারা আর কি আগেকার দিনে আমাদের ছোটোবেলায় গল্প বলে ভুলিয়ে রাখতেন। তো তাই তাদের জন্য গল্প নিয়ে আসি সপ্তাহে একদিন করে। কারণ ইংলিশ মিডিয়ামের বাচ্চারা অনেকেই বাংলা জানে না, বাংলা পড়তে পারে না, বা বাংলা যারা পড়ে তাদেরও বাংলার অবস্থা খুবই খারাপ। এবং বয়স্ক মানুষজন অনেকেই আছেন যারা চোখে ভালো দেখতে পান না, তো তাদের জন্য গল্প পাঠ করেও শোনাচ্ছি। ঘটনা এবং সত্যি ঘটনা এবং গল্প দু রকমই থাকছে লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে। সঙ্গে থাকুন, এভাবেই আমাকে উৎসাহ দিন, আমার পাশে থাকুন, কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার মনের জোর বাড়ান। তো কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। কমেন্ট করতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি কেউ ঘটনা পাঠাতে চান তো ডেসক্রিপশন বক্সে তো আমার মেল আইডি দেয়াই থাকে, ঘটনা লিখেও পাঠাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে ভয়েস রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন। ঘটনা অবশ্যই পাঠাবেন, কারণ আপনাদের জীবনের ঘটনা বাকি শ্রোতা বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারব। আজ এই পর্যন্ত বলে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।